নমস্কার সকলকে। কুহতানের প্রথম পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের অতিথি যারা, তারা সাহিত্যের কাজের সঙ্গে যুক্ত। হ্যাঁ, সেই সাহিত্য যাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন সমাজের দর্পণ। আমাদের সঙ্গে আজকে রয়েছেন তিস্তাগড়ি পত্রিকার দুই সম্পাদক সিদ্ধার্থ শেখর চক্রবর্তী এবং সুপর্ণা সরকার। নমস্কার। নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন। খুব ভালো আছি, ধন্যবাদ। আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই। তো অনুমতি থাকলে আমরা শুরু করি। একদম। তো আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন, এই তিস্তাগুড়ি নামটা কোথা থেকে এসেছে পত্রিকা? যেহেতু জলপাইগুড়ি, তাই কি? আমরা যখন পত্রিকা করার কথা ভাবলাম হুম। বা চেষ্টা করলাম একটা স্থানীয়ভাবে আমরা যে একটা পত্রিকা করছি, শুধুমাত্র একটা জায়গায় স্থানিকতায় আটকে না থেকে আমরা একটু বিস্তার লাভ করব। আচ্ছা। এবার বিস্তার লাভ করলে টোটাল পশ্চিমবঙ্গে বা বাংলা ভাষাভাষী যেই এরিয়াগুলো আছে আর কি, সেখানে বিস্তার লাভ করতে গেলে আমরা বাকি আর 5টা পত্রিকার সাথে মিলে না যাই। মানে যেখান থেকে আমাদের উৎপত্তি, যেখানে আমাদের জন্ম, সে জায়গাটা যাতে একটা বিশেষত্ব থাকে নামের সাথে। নামটা শুনলে যে কেউ বুঝতে পারে যে এটা কোথাকার পত্রিকা বা কী উদ্দেশ্যে পত্রিকাটা করা হয়েছে। তো একটা নাম ভাবছিলাম আমরা সবাই মিলে বসে, কোন নামটা ভালোও হবে আবার আমাদের আটকেও রাখবে না গণ্ডির মধ্যে। আচ্ছা। আমরা বৃত্তের বাইরেও যাব, কিন্তু বৃত্ত কোন বৃত্ত থেকে বাইরে যাচ্ছে সেটাও লোকে বুঝতে পারবে। আচ্ছা। তাই জন্য অনেক ভেবে আমরা ঠিক করেছি, সবাই মিলে বসে ঠিক করেছি তিস্তাগড়ি নামটা পারফেক্ট হবে আমাদের জন্য। বাহ, খুব সুন্দর লাগলো। কিন্তু পত্রিকা অনুপ্রেরণা কি কি ছিল? কেউ কি ছিল নাকি কোনো বিশেষ পত্রিকা ছিল যে এটাকে দেখে অনুপ্রাণিত হয়ে আমরা একটু জলপাইগুড়ি থেকে করার চেষ্টা করছি? আসলে তিস্তাগড়ি যে পত্রিকাটা, এটা কিন্তু তার আগেও আমরা একটা পত্রিকা করতাম, সেটা হলো দুর্গাপুজোর সময়, আচ্ছা। এবং সেটার নাম ছিল শারদগুড়ি। এবং তিস্তাগড়ি করার সময় দাদা যেরকম বললেন যে আমরা একটা বৃত্তকে, মানে কোনো একটা, প্রথমে আমরা জল শহরটাকে নিয়েই ভাবনা চিন্তা করেছিলাম, কিন্তু আমরা ভেবেছি পরে যে না, আমরা ছোট কোনো গণ্ডির মধ্যে আটকে থাকবো না এবং এটা অনেকটা বড় পরিসরে আমরা করতে চাই। তখন সেটাকে তিস্তাগুড়ি নামটিই ভাবা হলো। কিন্তু এর উৎপত্তি যদি বলা হয় তাহলে কিন্তু তার আগে, মানে তিস্তাগুড়ি ত্রৈমাসিক পত্রিকা, কিন্তু ত্রৈমাসিক হিসেবে প্রকাশিত হওয়ার আগে তার 2 বছর আগে থেকে শারদগুড়ি পত্রিকা হিসেবে প্রকাশ পাচ্ছে। তো মূলত আচ্ছা। সেখান থেকে। এখানে আমি একটা কথা যোগ করবো হ্যাঁ, শুধু। নিশ্চয়ই। আমাদের প্রথম থেকে উদ্দেশ্য ছিল, যেহেতু কোথাও আটকে থাকবো না কোনো জায়গাতে, তো প্রথম সংখ্যা থেকে আমাদের সূচিপত্র দেখলে বোঝা যাবে আমরা যেমন উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়েছি, তেমন দক্ষিণবঙ্গের বা কলকাতার স্পেসিফিক যারা লেখা পাঠাচ্ছে বা যাদের লেখা আমরা নিয়েছি আর কি, তেমন প্রচুর জন আছে আর কি। আচ্ছা। শুরুর দিন থেকে আমাদের একটাই উদ্দেশ্য ছিল কোথাও আটকে থাকবো না। আচ্ছা। বাহ। আচ্ছা, আপনারা যখন নতুন পত্রিকা একটা শুরু হলো, তিস্তাগুড়ি থেকে শুরু হলো, তো পাঠকদের কি করে আকৃষ্ট করছেন? মানে আমি তিস্তাগুড়ি একটা নতুন পত্রিকা এসেছে, কেন কিনবো? ঠিক, ভালো প্রশ্ন। আমরা যখন পত্রিকা প্রথম করা শুরু করলাম, এই প্রশ্নটা আমাদেরও ভাবিয়েছে আচ্ছা। কি করে আমরা আকৃষ্ট করতে পারবো। হ্যাঁ, পাঠকদের। যত লিটিল ম্যাগাজিন আন্দোলন হোক, সেই আন্দোলন একসময় প্রচুর হয়েছে, এখনও অনেকে আন্দোলন করে বেড়াচ্ছে, কিন্তু বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে যখন পত্রিকা করার কথা ভাববো, প্রথম যে কথাটা মাথায় আসবে সেটা হচ্ছে ব্যবসা। হুম। যদি আমি টাকা কামাই করতে না পারি কোনো অসুবিধা নেই, হুম। কিন্তু যেটা খরচা করছি সে টাকাটা যখন অন্তত উঠে আসে, ঠিক। তাহলে পরবর্তী সংখ্যা করার উৎসাহটা থাকবে আমাদের মধ্যে। যদি আমরা শুধু পকেট থেকে ঢেলে যাই, যেটা অনেকেই করছে, এখনও অনেকে হ্যাঁ, করেও, প্রচুর পত্রিকা প্রচুর আছে। করছেও, হ্যাঁ। সেটা একটা দীর্ঘমেয়াদী ভেবে হয়তো করার চেষ্টা করছে একক দক্ষতায় বা একক ক্ষমতায়, পকেটে কতটা জোর আছে সেই হিসাবে। কিন্তু আমাদের প্রথম উদ্যোগ যেহেতু সবাই মিলে একসাথে করছি, আমরা এখানে আমি একা বা উনি একা এমন করে কেউ করছে না, আমাদের একটা গ্রুপ আছে, হুম। একটা দল আছে, এবং সবাই মিলে একটা উদ্দেশ্য ছিল যাতে আমরা দীর্ঘমেয়াদীভাবে পত্রিকাটা চালাতে পারি। আফটার 20 ইয়ার্স বা 25 বছর পরেও যাতে কেউ পত্রিকা নিয়ে বলে যে এই সংখ্যায় এই পত্রিকাটা পাওয়া গেল আর কি, মানে আচ্ছা। চলছে পত্রিকাটা। চলছে। আমি থাকলাম না, হ্যাঁ। উনি থাকলো না, পত্রিকা চলবে। চলছে। পত্রিকা এবং একটু হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। এর মধ্যে একটা সবথেকে বড় পার্ট, যখন আমরা পত্রিকা করার জন্য এবং ব্যবসায়িক দিক থেকে ভেবেছিলাম, সেখানে আমাদের সবথেকে বড় একটা শর্ত ছিল যে পত্রিকার মান নিয়ে আমরা কোনো রকম কম্প্রোমাইজ করব না। আচ্ছা। এবং সেই ব্যাপারে যদি আমরা টিকে থাকতে পারি, তখনই সেই পত্রিকাটা দীর্ঘমেয়াদী হতে পারে বলে আমার মনে হয়। কারণ কি, তার আগেও আমরা আমাদের একটা স্টাডি সেশন, যেরকম যেহেতু বললাম আমরা 2 বছর আগেও পত্রিকার কাজ করেছি, সেখানে থেকেছে। এবং সেখানে আমাদের মনে হয়েছে যে এই পত্রিকাগুলো মানে কোনো একটা গণ্ডির মধ্যে আটকে থাকে, বা কোনো হয়তো কোনো একটা বিশিষ্ট গোষ্ঠীর মধ্যে বা দলের মধ্যে। হ্যাঁ, বা সাহিত্যিকদের নাম দেখে নেওয়া হয়, বা তারা একটা ছোটখাটো পত্রিকাকে বা হাতের লেখা দিয়ে দিল। হ্যাঁ। ঠিক আছে, ঠিক। সেই ধরনের জিনিসগুলো আমরা করিনি। আচ্ছা। তো আমরা এরকমও হয়েছে, তিস্তাগুড়ির জার্নি ত্রৈমাসিক হিসেবে হয়তো ছোট, কিন্তু আমরা কিন্তু এরকম অনেকই হয়েছে যে অনেক নামী
সাহিত্যকারদের লেখাও আমরা ফিরিয়ে দিয়েছি, আমাদের পছন্দ হয়নি এই জন্য। তাই এই যে ব্যবসা বা তিস্তাগুড়ির যে এই দিকটা, সেই দিকে কিন্তু আমরা একটা জিনিসে ভীষণভাবে স্ট্রিক্ট, যে পত্রিকার ব্যবসা করতে গেলে আমাদেরকে মানটাকে ভীষণভাবে গুরুত্ব দিতে হবে। তাই যত নামই লেখক হোক না কেন, আমরা আমরা প্রত্যেকবার লেখকদের নাম দেখি না, আমরা দেখি লেখার মান। সেই জায়গা থেকে আমরা ভীষণভাবে তাই দুটো বিষয় যদি আমরা মার্কেটিং আর স্ট্যান্ডার্ড হ্যাঁ আচ্ছা, দুটোই। বেশ, খুব ভালো লাগলো। আচ্ছা, আপনারা বললেন যে দীর্ঘমেয়াদী করতে চান, অবশ্যই পত্রিকার ভবিষ্যৎ নিয়ে কি ভেবেছেন, যে পরবর্তীতে কি অ্যাড করলে মানে এই যেটা বলে চলতি কথা বলে ক্রেজ, এই পত্রিকার ক্রেজটা থাকবে, কি অ্যাড করবে, ভবিষ্যৎ কি পত্রিকার? যে কোনো পত্রিকার একটাই উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে নতুন লেখকদের সুযোগ দেওয়া, সুযোগ দেওয়া, নতুন লেখকদের তুলে আনা। তুলে আনা। যেই 5 জন বা 10 জন ইতিমধ্যে প্রতিষ্ঠিত, তাদের লেখা থাকবে অবশ্যই, হুম। মান ঠিক থাকবে, তাদের লেখা থাকবেই। কিন্তু নতুন লেখকদের যদি সুযোগ না দেই, তাহলে পত্রিকা টিকবে না, হুম। পত্রিকা বন্ধ হয়ে যাবে, এবং নতুন লেখকদের উঠে আসা প্ল্যাটফর্মটা পাবে না। ঠিক। যদি আমরা নতুন লেখকদের সুযোগ দেই, তার ইমোশনালি সে অ্যাটাচ হয় পত্রিকার সাথে, ঠিক। এবং তার লেখাও আস্তে আস্তে ধীরে ধীরে উন্নত হবে। প্রথম অবস্থা হচ্ছে খুব বেশি ভালো থাকবে না, না। আমরা তাকে ফিরিয়ে দেবো, সে আরেকটা লেখা দেবে, ফিরিয়ে দেবো, কিন্তু টিকে থাকতে হবে টিকে থাকতে হবে। এবং লেখার মধ্যে থাকতে হবে। এবং যখন সে তিস্তাকে সুযোগ পাচ্ছে বা তাকে সুযোগ দিচ্ছি, তাকে পরবর্তী সংখ্যা তো তার লেখা নিতে হবে, তার কোনো মানে নেই। না, যাতে তার পরের লেখাটা হয়তো ভালো হলো ভালো না, হলো না, হ্যাঁ। কিন্তু এই অনবরত একটা জার্নির মধ্যে থাকাতে তার লেখা ধীরে ধীরে উন্নত হবেই। আচ্ছা, এবং তার সাথে আমার মনে হয় যে আরেকটা কথা আমাদের জুড়ে দেওয়া ভীষণভাবে উচিত, যে সাহিত্য তো সমাজের দর্পণ, এবং তিস্তাগুড়ি যখন লেখা সিলেক্ট করতে বসে, তখন আমরা একটা জিনিস ভীষণভাবে খেয়াল রাখি, যে এই যে গত মানে 30 বছর আগের ভাবনা নিয়ে যে সমস্ত লেখালেখি করা হয়েছে বা এখনো হচ্ছে, হুম। সেই জায়গাগুলো ধরে ধরেই যদি আমরা বারবার সবার সামনে আনি, একই ধরনের কাহিনী, একই ধরনের প্রেক্ষাপট, সেখান থেকে তুলে গিয়ে আমরা একটা জিনিসে ভীষণভাবে ফোকাস করি, তিস্তাগুড়ি যেন নতুন নিয়ে কথা বলে হুম। বা বর্তমানের কথা বলে, অথবা ভবিষ্যতে কি হতে পারে সেই সেটা কথা নিয়ে। বলে। আচ্ছা, এবং সেই জায়গাগুলোতে আমরা ফোকাসটা করি, যাতে ভবিষ্যতেও তিস্তাগুড়ি টিকে থাকতে পারে। এবং শুধু তিস্তাগুড়ি না, এটা আমাদের বলতে গেলে একরকম আমাদের কিছু নিজেদের বৈশিষ্ট্যর মধ্যে তালিকায় রাখা হয়েছে, হ্যাঁ। যাতে পত্রিকার মান এবং ভবিষ্যৎ দুটোই বজায় থাকে। বেশ। তো দাদা, আরেকটা প্রশ্ন, যেটা দেখা যায় যারা হারিয়ে যাচ্ছে, যেসব সাহিত্যিকরা, তারা দেখা যায় একটা জিনিস নিয়ে লিখে যাচ্ছেন, কিন্তু যখন আমরা দেখি উইলিয়াম শেক্সপিয়ার, তিনি তো খুব নাটক লিখে খুব নাম করেছিলেন, তার সব নাটকের বিষয় তখনকার যেগুলো ট্রেন্ডিং ছিল সেই বিষয়। তো যেই সব লেখক বা সাহিত্যিক একই ধরনের জিনিস লিখেই যাচ্ছেন, তারা একসময় হারিয়ে যায়, সেই পত্রিকাও হারিয়ে যায়। যদি কোনো নির্দিষ্ট কোনো বিষয় না থাকে, একঘেয়ে যদি বিষয় আমরা সেই লিখতে থাকি, তো পত্রিকাও হারিয়ে যাচ্ছে, লেখকও হারিয়ে যাচ্ছে। তো এটাই কি সাহিত্য জগতের বা যারা লেখক তাদের কি মানে সব থেকে বড় চ্যালেঞ্জ এটাই? আমি এখানে একটু শুধু কারেকশন করতে চাই, হ্যাঁ। সাহিত্যিকরা হারিয়ে যায় না, আচ্ছা, কোনো সাহিত্যিক কখনো হারিয়ে যায় না। আচ্ছা। হয়তো এক সময় গিয়ে তার নিজের লেখার প্রতি তার একটা বিতৃষ্ণা জন্মাতে পারে, হ্যাঁ। বা তার মনে হতে পারে লেখাটা ঠিক জায়গায় পৌঁছাচ্ছে না বা একই লিখে যাচ্ছি, হ্যাঁ। কিন্তু সে যেহেতু সাহিত্যিক, হ্যাঁ। মানে তার সৃষ্টি করার তার ক্ষমতা রয়েছে, হ্যাঁ। এবং সে সৃষ্টি করতে সক্ষম, সক্ষম আগেও করেছে, পরবর্তীতে করবে। করবে। মাঝখানে জানি হয়তো সবসময় যেহেতু সে উচ্চাঙ্গে পৌঁছতে পারবে না, না। শুধু সেটাকে হারিয়ে যাওয়া বলে না। এক আচ্ছা। পত্রিকার ক্ষেত্রেও তাই। পত্রিকা হচ্ছে প্রথম দুটো সংখ্যা আমাদের খেয়াল করলে বোঝা যাবে, যদি আপনি পড়ে থাকেন পত্রিকার সংখ্যা আর কি। হ্যাঁ। প্রথম দুটোর সঙ্গে আমরা জোর দিয়েছিলাম নতুন লেখকদের তুলে আনার তুলে জন্য, আনার জন্য, হ্যাঁ। গল্প, কবিতা, প্রবন্ধ যেগুলো থাকে সেগুলোতে আর কি। তৃতীয় সংখ্যা, যে সংখ্যাটা আমরা এই মাসে প্রকাশ করব, জুলাই মাসে, তৃতীয় সংখ্যা বিষয় হচ্ছে রহস্য সংখ্যা। হ্যাঁ। বিষয় বেঁধে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আমরা একটু বৈচিত্র্য আনার চেষ্টা করছি, এবং ভেরিয়েশন থাকছে। গল্পগুলোর মধ্যে রহস্য গল্প থাকছে, রহস্য এখন ট্রেন্ডিং, শেক্সপিয়ারের কথা হিসেবে রহস্য চলছে। রহস্য মানে শুধু তন্ত্র মন্ত্র ইত্যাদি জ্বর না, রহস্য মানে গোয়েন্দা হতে পারে, হ্যাঁ। রহস্য মানে ভৌতিক হতে পারে, রহস্য মানে অলৌকিক হতে পারে, রহস্য অনেক কিছু একটা বড় ব্যাপ্তিকে ধরে। সেটা নিয়ে আমাদের পরবর্তী বইটা হচ্ছে, এবং কিছু বেশ ভালো গল্প পেয়েছি আমরা, এবং বেশ ভালো পত্রিকাটা হবেও আশা করি, আমাদের যে মানটা রাখতে চাচ্ছি আর কি। এটা আশা করি পপুলার হবে আগের দুটো সংখ্যার মতোই, তাই তো? একদম তাই, এবং আমি পুরোপুরি সহমত, এই জন্য আলাদা করে কিছু বলতে চাইছি না। তবে ওই জায়গাটা আমিও বলবো যে হারিয়ে যায় না, যারা সৃষ্টি করতে পারে তারা হারিয়ে যায় না। হয়তো একটা সময় যেরকম আমরা কর্মজীবন থেকে রিটায়ার নিই, বা অন্য কোনো মানে আনুষঙ্গিক কারণেও হতে পারে,
কিন্তু এরকম তো অনেক আমরা মানে এই সাহিত্যের ইতিহাসে অনেক লেখককেই দেখেছি যে তারা বেশি বয়স পর্যন্ত লেখেনি, না। কিন্তু তাদের সেই সৃষ্টিগুলো যে আমরা এখনো পড়ে যাচ্ছি। হ্যাঁ, ঠিক। এবং সেখান থেকে হয় আরেকটা হলো একঘেয়েমি লেখার জন্য কোনো পত্রিকাকে আমরা আলাদা করতে পারি কিনা জানি না, কিন্তু লেখকদের সেটা নিজস্ব চয়েস হতেই পারে। খুব ভালো লাগলো শুনে। আচ্ছা দাদা, বলছি এখন ডিজিটালের সময়, হুম। মানে অনলাইনে প্রচুর আছে, মানে ই পত্রিকার সংখ্যা প্রচুর বেড়ে যাচ্ছে, তো ই পত্রিকা তারাও নতুন লেখকদের তুলে আনছে, মুদ্রিতও নতুন লেখকদের তুলে আনছে, কোনো রকম কি কম্পিটিশন হচ্ছে? কম্পিটিশন হচ্ছে না, যেহেতু দুটো সম্পূর্ণ দুটো ভিন্ন আঙ্গিকে চলছে। যত হ্যাঁ। ই পত্রিকা, ওয়েবজিন বা ইত্যাদি ম্যাগাজিনগুলো থাকুক না কেন, হ্যাঁ, যারা বইয়ের প্রতি ভালোবাসাটা রয়েছে বা যার বই পড়তে ইচ্ছা আছে বা মুদ্রণের প্রতি তার ইন্টারেস্টটা রয়েছে, সে বই কিনবে। আচ্ছা। আমি নিজস্ব ব্যক্তিগতভাবে বলতে পারি, ওই মোবাইলের স্ক্রিনের মধ্যে বা ল্যাপটপের স্ক্রিনে ম্যাগাজিন পড়ার থেকে আমার কিনে নিয়ে পড়াটা, হাতে নিয়ে পড়ার মজাটা আলাদা আর কি, যেটা নিজস্বতা বোধ একটা কাজ করে। আমি যখন পত্রিকাটা বা বইটা নিজের টেবিলে রাখবো, নিজের আলমারিতে রাখবো, তার সাথে আমি ইমোশনালি অ্যাটাচ হব। ঠিক। তাই মুদ্রিত পত্রিকার ডিমান্ডটা সবসময় থাকবে। ঠিক। তো দাদা, তোমাকে শুধু একটা প্রশ্ন করছি, তুমি সম্পাদক, তো সম্পাদক হিসেবে কাজটা যদি আমাদের একটু বলো, কি কাজ থাকে তোমার? সম্পাদকের কাজ অনেকে ভিন্নভাবে দেখে। না, আমরা যেমন যখন পড়তাম ছোট ক্লাসে, এডিটার মানে ভাবতাম জাস্ট লেখা জাস্ট সিলেক্ট করে বা এই টাইপের, তো একটু যদি তুমি ভেঙে বলো কি কাজ করো? যদি শুধু সিলেক্ট করা হতো তাহলে হয়তো সংকলক বলা যেত। আচ্ছা। লেখা আসলো, হ্যাঁ। নিলাম, জমা করলাম, হ্যাঁ। ছাপিয়ে দিলাম। হ্যাঁ। সম্পাদনা মানে হচ্ছে নিজে ওই লেখাটাকেও যাতে আমি ভিতরে ঢুকতে পারি, লেখাটা আমাদের পত্রিকার সঙ্গে যাচ্ছে কিনা সেটা বুঝতে পারি, লেখাটা দরকার পড়লে লেখকের সাথে কথা বলে অনুমতি নিয়ে লেখাটাকে কিছু যদি চেঞ্জও করা যায় বা লেখাটাকে বদলেও নেওয়া যায় কিছুটা ভিন্ন আঙ্গিকে, বা যেটা আমার নিজস্ব মনে হচ্ছে বা আমাদের মনে হচ্ছে লেখাটা একটু ভালো হতে পারতো, হুম। যারা নতুন লিখছে বা যারা আমাদের সঙ্গে জড়িত হয়েছে আর কি, তারা পরামর্শ নিতে চায় যে এই লেখাটা কি করলে একটু ভালো হতে পারে। হুম। প্রচুর মেসেজ আসে, হুম। প্রচুর ফোন কল আসে। আমরা যতটা পারি আমরাও শিখছি। আমরা খুব বেশি উচ্চাঙ্গ সাহিত্যিক না, আমরা সম্পাদনা জানিতে এই জন্য ঢুকেছি যাতে আমরাও শিখতে পারি। আচ্ছা। প্রথম দুটো সংখ্যা শিখেছি, তৃতীয় সংখ্যা শিখবো আমরা। আমরা এটাও আমাদের ক্ষেত্রে একটা জার্নি, কিন্তু আমরা যতটা পারি পরামর্শ দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করি যাতে আমাদের পত্রিকাটাও দীর্ঘমেয়াদী লাভে থাকে এবং সেই যে লেখক আর কি তারও লেখাটা ধীরে ধীরে উন্নত হয়। আচ্ছা। এটা নতুন নতুন লেখকদের জন্য বললাম আর কি। সম্পাদকের কাজকে স্বনির্ভর, যেটা আমরা ভাবতাম তাহলে সেটা ঠিক না। সারাদিন সম্পাদকের মানে কাজ না থাকলেও হ্যাঁ। পত্রিকা যখন শেষের দিকে আসে আর শেষের কি, দিকে। তখন সম্পাদকের কাজ অনেকটা বেড়ে যায়। সত্যি ঠিক। আচ্ছা, ফিডব্যাক তো প্রচুর পেয়েছেন আপনারা, সবচেয়ে ভালো ফিডব্যাক কখন কোনটা লেগেছে? সবচেয়ে ভালো ফিডব্যাক সেই ফিডব্যাকটা যারা সমালোচনা করতে জানে ঠিক। ভদ্রভাবে, ভদ্রভাবে। সে যদি কোনো একটা ভুল ধরিয়ে দেয় হ্যাঁ। আমি তার থেকে শিখলাম, শিখলাম। সে যদি বলে খুব ভালো হয়েছে আমি তার থেকে শিখলাম না। এবার আমার কাছে কোনটা বেশি গুরুত্ব হবে, আফটার 5 ইয়ার্স বা 3 ইয়ার্স আমি যাতে শিখতে পারলাম। আমি যদি ভুলটা শিখি আজকে তাহলে ভুলটাকে আমি ঠিক করে নিতে পারবো, পরবর্তীতে আমাদের পত্রিকা বা নিজেদের লেখা সেটা উন্নত হবে। যদি আমি শুধু ভালো হয়েছে শুনে বসে থাকি আর কি, তাহলে আমি সেই জায়গাটা আটকে থাকলাম। তাই জন্য সেটা সবচেয়ে ভালো সময় হবে ফিডব্যাক হবে যে আমাকে সমালোচনা করছে, হয়তো ফেসবুকে সামাজিক মাধ্যমে বাকি 5 জনকে দেখিয়ে করছে না, আমাকে পার্সোনালি করছে, সেটা ভদ্রভাবে সমালোচনার কথাটাই বললাম আর কি, বা আমাকে মেল করে করছে, তার আমি ভুলটা ধরিয়ে দিলে আমরা শিখতে চাই। আমরা দুজনেই শিখতে চাই, আমাদের সাথে যে গোষ্ঠী আছে বা যে দল আছে তারা সবাই শিখতে চায়, শেখার জন্যই জার্নিটা করা। আচ্ছা দিদি, তুমি নিজেও লেখো আবার সম্পাদনাও করছো, দুটো কাজ কতটা আলাদা? কাজ আলাদা বলতে দেখো, আমি যখন নিজে লিখছি তখন সেখানে পুরোপুরিভাবে আমার ভাবনাটা গুরুত্ব পাচ্ছে। ঠিক। এবং লেখার মধ্যেও এরকম আছে যে আমরাও যখন লিখি তখন আমরা হয়তো এমনি লিখছি বা কখনো কোনো পত্রিকার ডিমান্ডে লিখছি, তো তখন তাদের যে ভাবনা বা তাদের যে বিষয় সেটাকে মাথায় রেখে লিখতে হচ্ছে। কিন্তু যখন আমি আবার পত্রিকায় চলে আসছি সেখানে কিন্তু একটা অনেক বড় কম্পিটিশনের জায়গা চলে আসছে। যখন আমি নিজে লিখছি তখন আমার নিজের কম্পিটিটর আমি নিজে, আর যখন আমি পত্রিকায় চলে আসছি তখন আমার কাছে হয়তো একবারে 100 জনের লেখা পড়ছে, আমি তো সবার লেখা ছাড়তে পারবো না। তো সেইখান থেকে কিন্তু আমাকে একটা স্ট্রিক্ট হতে হয়। আমি যেটা বললাম যে আমরা যেই সমস্ত শর্তগুলো মেনে চলি সেই দিকটাকে আমাকে দেখতে হয়, এবং তারপরে আমাকে অ্যাজ এ রাইটার আমার জার্নিটা একটু আলাদা, এবং যখন আমি সম্পাদক হয়ে যাচ্ছি তখন আমার কাজটা একটু অন্যরকম। আচ্ছা, আপনি যখন কোনো লেখা পড়ছেন
ওই লেখা থেকে ভীষণভাবে প্রভাবিত হলেন, তখন সেটা যখন সিলেক্ট করছেন তখন মানদণ্ড কি হচ্ছে লেখাটার? প্রচুর ভালো লাগলো বলেই কি সিলেক্ট হচ্ছে, নাকি কোনো নির্দিষ্ট পয়েন্ট থাকে সিলেক্ট করার জন্য? আপনি ইমোশনালি অ্যাটাচড হয়ে গেলেন লেখাটার সঙ্গে, তো কি করে সিলেক্ট করছেন তখন? যদি সেই জায়গাটা কোনো লেখা আমাকে মানে নাড়া দিতে পারে, তার মানে তো সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ লেখা। পয়েন্ট, হ্যাঁ, হ্যাঁ, পয়েন্ট, হ্যাঁ। কারণ কি যে কোনো সাহিত্য যখন মানুষের সেই ইমোশনাল ট্রিগারটাকে প্রেস করতে পারে, তখনই তো আমরা বুঝি যে না, এটা একটা যথাযথ লেখা হয়েছে। কিন্তু সেখানেও আছে কিছু কিছু স্টোরি হয়তো আমাদের এরকম হলো যে শুরুর দিকটা আমাদের খুব ভালো লেগেছে, শেষটা সেইভাবে হলো না। করতে পারিনি। হ্যাঁ। হ্যাঁ, সেখানে আমাদের ভালো লাগা সত্ত্বেও লেখার মান হিসেবে হয়তো বাদ দিয়ে বাদ। দিতে হচ্ছে। বা এরকম অনেক হয়েছে যে খুবই একটা ভালো টপিকের ওপর লিখেছে, কিন্তু যারা নতুন লেখে বেসিক্যালি তাদের মধ্যে এই ভুলটা দেখা যায় যে তারা হয়তো অপ্রাসঙ্গিক অনেক লাইন জুড়ে দিয়েছে। যে সে ছোট গল্প লিখতে গিয়ে তার অনেক মানে তার যে বৈশিষ্ট্য সেখান থেকে সরে আসছে। এখন তো আমরা বৈশিষ্ট্য বলতে গেলে যদিও অনেক কিছুই বাদ চলে যায়, তাও বলছি যে অপ্রাসঙ্গিক লাইন তুলে দেওয়ার থেকে সেটাকে একদম টান টান একটা গল্প করে তোলার কিন্তু একটা আলাদা জায়গা আলাদা ব্যাপারটা, থাকে। হ্যাঁ। এবং তার জন্য কি করতে হয়, হয়তো আমি যে লেখাটা লিখলাম সেটাকে কয়েকদিন ফেলে রেখে আবার তাকে পড়তে হয়। এরকম যত আমরা সময় দেব নিজের কাজের পেছনে, তত সেটা ভালো হয়ে উঠবে। আচ্ছা। এবং সেখান থেকে আমাদেরও দেখতে হয়, বাছাই করতে হয়। আর অবশ্যই তুমি যেটা বললে যে যদি আমাকে কোনো লেখা ছুঁয়ে যায়, তাহলে আমি আশা রাখবো যে আমি যেই দৃষ্টিভঙ্গি থেকে পড়ছি অন্যান্য পাঠকেরাও নিশ্চয়ই সেই পড়বেন। দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, এবং সেখান থেকে একটা সিলেকশনের জায়গা তো থাকেই। আচ্ছা, আচ্ছা, তো আরেকটা যেটা প্রশ্ন, মানে যারা লেখে তারা সকলেই মন থেকে লেখে, তো প্রথমবার রিজেকশনের পর অনেকে লেখাই বন্ধ করে দেয়, তো যারা এই কাজটা করে তাদের জন্য আপনাদের কি বার্তা থাকবে? যে লিখছে হ্যাঁ। তাকে প্রথমে বুঝতে হবে পাঠক পড়বে কেন। পাঠকের কাছে সময়টা হচ্ছে লিমিটেড, লিমিটেড, সীমিত সময়। সীমিত সময়। সীমিত সময় সে একটা ভালো বই পড়বে না আমাদের পত্রিকাটা পড়বে, তার কাছে একটা অপশন রয়েছে, তো অনেক রকম অপশন রয়েছে তার কাছে। সে জীবনে যেটুকু সময় পাচ্ছে সেটুকু সময় কিছুটা সময় যদি লেখার ইন্টারেস্ট আছে বা লেখাটা পড়বে, সেই পাঠ করার ইন্টারেস্টটা রয়েছে, নিশ্চয়ই ভালো জিনিসটাই পড়তে চাবে। হুম। তাহলে আমি যখন লিখবো, নতুন লেখকদের জন্য বলছি, সেই লেখাটা আমি পড়তে চাবো কি না অন্য লেখাকে সরিয়ে রেখে সেটা ভেবে তাকে লিখতে হবে। যদি লেখাটা লেখার পরে সে যদি পড়বে সেটা 7 দিন পরে পড়ুক, 10 দিন পরে পড়ুক, সময় নিক। লেখা লিখেই ফেসবুকে দেওয়ার কোনো মানে হয় না, না। লেখা লিখেই কোনো পত্রিকা দপ্তরে পাঠিয়ে দেওয়ার কোনো মানে হয় না, লেখা লিখেই ইমেল করার কোনো মানে হয় না। সে লেখাটা লিখেটাকে ফেলে রাখুক, 1 মাস পরে, 7 দিন পরে, 20 দিন পরে, 25 দিন পরে পড়ুক। তার যদি মনে হয় পড়ে যে এই লেখাটা আমি খুব ভালো লিখেছি, তার নিজের মনে এটা আসতে লাগবে, সেটা অন্য লেখা সরিয়ে রেখে আমার লেখাটা পাঠক পড়তে চাবে, তবে লেখাটা সে পাঠাক। এটা যতদিন না পৌঁছাবে সে জায়গাতে। ওরা অনেকে আছে আমরা শুধু লিখেই যাচ্ছে, কোথাও পাঠাচ্ছে না, হ্যাঁ, এটাও আছে অনেকে। সে আত্মবিশ্বাস অভাবটা আসে আর কি। সে যদি লেখা পার্সোনালি পাঠাতে চায়, সে লেখাটা পার্সোনালি পাঠাতে চায় আর কি, রিজেকশনে ভয়। সেটা হচ্ছে আমার রাস্তায় যখন বেরোবো সমস্ত লাইট আমার সবুজ দরকার, সে কখনো সেটা হবে না। কোনো মোড়ে গিয়ে আমাকে ট্রাফিক সিগন্যাল দাঁড়াতেই লাগবে, সেটাই রিজেকশন। সেই পুরো জার্নিটা তো বাড়িতে পৌঁছানো জার্নি আমার, বা কোনো একটা গন্তব্যে পৌঁছানো জার্নি, আমার ট্রাফিক সিগন্যাল থাকবে, লাল সিগন্যাল থাকবে, তারপর পৌঁছতে পারবো আমি। তাই লেখাটা লিখে যদি সে দেখাতে চায়, তাহলে আমরা সবসময় অ্যাভেলেবেল আছি। আমাদের কাছে পার্সোনালি যে মেসেজ করে বা ইমেল করে, তিস্তা করে ইমেলটা আমরা ফেসবুকে দেওয়া আছে, বা তিস্তা করে পেজে ইনবক্স যদি করতে চায় অবশ্যই করতে পারে। আমরা লেখাটা লিখে বুঝতে পারবো লেখাটা চলবে কিনা, আমরা তাকে পরামর্শ দিতে চাই বা পরামর্শ দিতে পারবো অন্তত। আচ্ছা, আচ্ছা, জীবনানন্দ দাশ বলে গেছিলেন সকলেই কবি নয়, কেউ কেউ কবি। বর্তমান প্রসঙ্গে আপনাদের কি মত? আপনারা নিজেরাও কবিতা লেখেন, কবিতা পড়েন? সম্পাদক হিসেবে বলতে পারি এটা সত্যি কথা, সকলেই কবি হয়ে উঠতে পারে না। আর একটু ভেঙে বলুন। সকলে কবি নয় কেন, এই আমি যেটা বললাম যে অনেক এক্সট্রা লেখা অ্যাড হয়। হ্যাঁ, কবিতার ক্ষেত্রে কিন্তু এটা আরো মারাত্মক জিনিস, যে আমি কতটা লিখবো এবং কতটা লিখবো না, কতটা বলবো এবং কতটা বলবো, সংযমের ব্যাপার। হ্যাঁ, কতটা সংযম হয়ে উঠবে আমার কবিতাটা, কতটা সংযমী হয়ে উঠবে। এবং তার সঙ্গেও আমি যেই ভাবনাটা প্রকাশ করছি সেটাও কি আমি মানে সংযম হতে গিয়ে সেটা আবার আমি লুকিয়ে ফেলছি না, সেটা আমি পাঠককে বোঝাতে পারছি তো, তাই তো? তার সঙ্গে ভাষার প্রয়োগ। এবার দেখো কবিতার যে বিবর্তনের জার্নি, সেখানে কিন্তু এখন আমি যদি সাধু ভাষা দিয়ে কবিতা লিখি কেউ পড়বে না, কেন পড়বে, তাই তো? এবং সেই জায়গাগুলো হয়তো আমাকে দেখতে হবে। কেউ যদি এখন ডিকশনারি খুলে নিয়ে, বাংলা অভিধান খুলে নিয়ে কবিতা এমন এমন ওয়ার্ড দিয়ে পড়ছে যেটা দিয়ে সাধারণ পাঠক রিলেট করতেই পারছে না। কবিতা এরকম হওয়া উচিত আমার মতে
যেটা সর্বসাধারণের জন্য, সবার জন্য। সবাই রিলেট করতে স্টেটমেন্ট পারে। ছাড়া। হ্যাঁ, এবং তার সাথে যেটা অবশ্যই কবিতায় আমি কোনো রকম স্টেটমেন্ট দেব না। কবিতা আমি বলবো, আমি আমার লেখা লিখবো, তুমি তোমার মতো করে রিলেট করে নেবে, এইটা হবে কবিতা। কোনো স্টেটমেন্ট হবে না, কবিতা কোনো কথা না, কবিতা কোনো স্টেটমেন্ট না। কবিতার নিজস্ব একটা ভঙ্গি আছে, কবিতার লাবণ্য নিজস্ব আছে। একটা সুর আছে, সেই জায়গাটাকে। এবং কবিতা আমার মনে হয় যে গল্প লেখার থেকে অনেক বেশি কঠিন। সাধনার জিনিস। সাধনার জিনিস, হ্যাঁ, ঠিক। কবিতা অনেক বেশি সাধনার জিনিস, কবিতা অনেক বেশি চর্চার জিনিস। শুধু একটা কথা অ্যাড করবো, বলে দিই। আচ্ছা, এবং আমার মনে হয় যে কবিতা লিখতে গেলে শুধু কবিতা স্টাডি না, আমাদের এরকম অনেক সময় হয় যে আমরা গল্প লিখতে লিখতে কোনো একটা এমন কিছু একটা ভাবনা মাথায় এলো, তখন কবিতা হয়ে গেল। আমি রাস্তা দিয়ে হাঁটছি, কোনো একটা দৃশ্য আমার কাছে এমনভাবে আমাকে নাড়া দিল, সেটা কবিতা হতেই পারে। হয়ে গেল। কিন্তু তার জন্য সেই কবিতাটাকে, যেটা মানে নীরব কবিত্ব থাকে, সেটাকে নাড়া দেওয়ার জন্য তো একটা ভীষণ মানে অধ্যবসায় দরকার হয়। তো আমার মনে হয় তার পেছনে একটা পড়াশোনাটাও খুব দরকার, মানে কবিতা বিষয়ে ঠিক। পড়াশোনা এবং অন্যান্য যে অন্যান্য কোনো বিষয়ে পড়াশোনা। পড়াশোনা, হ্যাঁ। হ্যাঁ, দাদা বলুক কি বলতে। শুধু একটা জিনিস অ্যাড করবো, হ্যাঁ, খেয়াল করলে দেখা যাবে আমরা হয়তো অন্য শহরের এক একজন এক একটা শহরের বাসিন্দা বা এক একজন এক একটা জায়গার বাসিন্দা, অনুবাদ কবিতার ক্ষেত্রেও বলছি আমি আর কি। কিন্তু মানুষ হিসাবে বা এই সমাজে বা এই পৃথিবীতে বাস করার নিরিখে আমাদের সবার সমস্যা কিন্তু প্রায় একই। একই। সবাই জীবনে একটা পর্যায়েতে যাচ্ছে, একটা পর্যায়ে গিয়ে সে বৃদ্ধ হচ্ছে, সে মারা যাচ্ছে। বা বর্তমানে 2025 সালে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো 1970 সালে ছিল না। না, 60 দশকে অন্য সমস্যা ছিল, 50 দশকে অন্য সমস্যা ছিল, 2025 সালে অন্য সমস্যা। তাই ছুঁয়ে যাওয়া, কবিতা ছুঁয়ে যাওয়া কথাটা অর্থ কী? বর্তমানে যেভাবে আমরা জীবনটাকে চালাচ্ছি বা যেই সমাজে আমরা বাস করছি, সেই সমাজের পরিপ্রেক্ষিতে, এই সমাজের গণ্ডির মধ্যে কোনো কিছু যেটা আমি ভাবতে পারছি কিন্তু বলতে পারছি না, সেটা আমার হয়ে কেউ একজন বলে দিল, সেটা তো আমার ভালো লাগলো ব্যাপারটা। বা আমি যেটা ফিল করছি কিন্তু আমি বোঝাতে পারছি না, হয়তো আমি কবি না জন্য, না, হ্যাঁ। বা সঠিক অর্থ নেই আমার কাছে বোঝানোর মতো, কেউ একটা বলে দিল, সেটা আমার কাছে ছুঁয়ে যাবে আর কি। সেটার জন্য 60 সালে কোনো কবিকে অনুকরণ করি, সেটা জীবনে হবে না। 70 সালে কোনো কবিতার মতো করে কবিতা লিখতে বসি আমি, সেটা হবে না। সেটা আমার হচ্ছে মনের কথাটা বলতে হবে, যেটা হ্যাঁ, আমি বলতে পারছি। মনের কথা বলতে হবে, যেটা বাকি 5 জনেরও মনের কথা মনের হবে। কথা হবে। যেমন সুতরাং- আমরা রবীন্দ্রনাথকে হুম। যদি পড়ি, তাহলে রবীন্দ্রনাথের কিন্তু মানে এক একটা বয়সে আমরা এক 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 রকম রকম ভাবে কবিতা পাই। রিলেট করতে পারি হ্যাঁ। কবিতাকে। যেমন একটা বয়সে হয়তো রবীন্দ্রনাথের একটা জায়গায় সেটাকে আমাকে মনে হচ্ছে যে এটা প্রেম বিষয়, হুম। কিন্তু যখন আমি একটা বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছি, তখন মনে হচ্ছে এটা একটা ভক্তি বিষয়। রাইট। ঠিক। তাই তো রবীন্দ্রনাথকে আমরা এখনো অবধি আমাদের জীবনের সাথে, মানে তার গান হোক, তার কথা সাহিত্যের থেকে কোনো কথা হোক বা কবিতা হোক, আমরা এখন মানে এখনো যেন মনে হয় আমাদের বাস্তব জীবনটাকে ভীষণভাবে রিলেট করে যাচ্ছে। তো কবিতা এমন একটা জিনিস যে চিরন্তনের কথা মানে উনি বলে, এখন চিরন্তন। দাঁড়িয়ে যদি কবিতা লিখতো, সেটাও আমাকে ছুঁয়ে যেত, ছুঁয়ে যেত। বা ওই কবিতা এখন আমাকে ছুঁয়ে যাচ্ছে। ঠিক, ঠিক। আপনাদের দুজনের মধ্যে সমন্বয় কি করে হয় কাজে? মানে দুজনই কি সম্পাদনার সময় তো আমরা দুজনেই যুক্ত আছে, দুজনের কাজ কি একই না আলাদা? প্রায় একই কাজ আমাদের, আচ্ছা, প্রায় একই কাজ। প্রত্যেকের মধ্যে আমরা ভাগ করে কোনো কাজ করি না, অন্তত যেহেতু দুজন যুগ্ম সম্পাদক, হুম। বাকি সব কাজ আমরা একভাবেই করি আর কি। আচ্ছা। আমি এখানে একটা কথা বলতে চাই হ্যাঁ। যে যেহেতু আমরা টিম ওয়ার্ক করি হ্যাঁ। এবং সম্পাদক হিসেবে আমরা যুগ্ম সম্পাদক হিসেবে আছি, তো এইখানে একটা প্রশ্ন হতেই পারে যে তার মানে কি আমরা 50-50 কন্ট্রিবিউশন করছি? এরকমটা কিন্তু সবসময় নাও হতে পারে, আচ্ছা। বা আমাদের মধ্যে আমি বলবো যে হয় নাও। আচ্ছা, কখনো হয়তো সেটা 40-60 হচ্ছে, আচ্ছা, কখনো সেটা 50-50 হচ্ছে, কখনো সেটা 30-70 হচ্ছে। আচ্ছা। কিন্তু আমাদের একটাই লক্ষ্য যে আমাদের যে পত্রিকাটা, সেটা আমরা কিভাবে সবার সামনে পেশ করব, তার ভেতরের যে কাজটা সেটা আমরা ভাগ করে নিচ্ছি। মানে ফাইনাল প্রোডাক্টে যে দুজনের সন্তুষ্টির হ্যাঁ, ব্যাপারটা থাকে আর কি। সন্তুষ্টির ব্যাপারটা থাকে যে আর তার মধ্যে হ্যাঁ, আমরা দুজনেই এরকম না যে কোনো আলাদা আলাদা করে নিচ্ছে। হ্যাঁ, যখন কাজ করতে হয় তখন আলাদা আলাদা করে নিতে হয়, এটাই তো টিম ওয়ার্কের Team work মজা এর কাজ, এবং কি বলবো ফেসিলিটি। Facility। আমার যে কবিতাটা পছন্দ হলো, হ্যাঁ। আমি সেটা ওনাকে দেখাবো, আচ্ছা। ওনার পছন্দ হলে কবিতাটা পত্রিকাতে যাবে। আচ্ছা, আপনাদের মতে কখন একজন কবি কালজয়ী হতে পারে? কবি বা সাহিত্যিক কালজয়ী কখন হতে পারে? এই যে একটু আগে যে রবীন্দ্রনাথের যে প্রসঙ্গ আসলো, কথাটা ওটা বললাম, বলেই হ্যাঁ, বলছি। যখন আমরা বিভিন্ন সময় সর্বসাধারণের পরে যে- বিভিন্ন যেটা বুঝতে পারবো হ্যাঁ, আমাদের অনুভূতি। যেই কবিতাটা হ্যাঁ। ধরো যারা খুব পড়াশোনা করছে, বা আমি একটা ওয়ার্ড ইউজ করতে চাই যে খুব বোদ্ধা শ্রেণীর লোকজন, তাদের জন্য না। আচ্ছা। যেই কবিতাটা যে একজন টোটো চালক, তাকেও যদি আমি শোনাই, সেও সে যেন এটা বুঝতে পারে। রিলেট করতে Relate পারে, করতে টাচ পারে। করতে পারে।
তো হ্যাঁ, প্রত্যেকটা কবিতারই একটা অন্তর্নিহিত অর্থ থাকে এবং একটা বাইরের অর্থ গতি থাকে। থাকবে একটা কবিতার। হ্যাঁ, মানে কবিতার কোনো মান হয় না, এটা উচ্চ মানের জন্য, এটা নিম্ন মানের হ্যাঁ। জন্য, কবিতা সবার। কবিতা সবার। না হয় কবিতা না হলে অকবিতা, আচ্ছা, কবিতার মধ্যে ভাগ করতে পারবো না আমি। কবিতাই সবার কবিতা জন্য কবিতাই। সমান। ভাষাভিত্তিক হয়তো ভাগ করতে পারে, ভাষাভিত্তিক ভাগ হতে পারে, কিন্তু কবিতা সবার। কবিতা। আচ্ছা, এখন আমরা যেটা দেখছি, একটা শ্রেণী যেমন আছে বই পড়তে ভালোবাসে, একটা শ্রেণী আবার পুরোটাই বই বিমুখ, বইয়ের থেকে একদম দূরে চলে যাচ্ছে। তাদের জন্য কোনো উপদেশ? বর্তমানে মানুষ জীবন চালাতে প্রথম খোঁজে এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্ট। বোরিং লাইফে বা সারাদিন একঘেয়েমি জীবনে এন্টারটেনমেন্ট দরকার। আগে 20 বছর 30 বছর 50 বছর আগে আর কি, যখন আমরা ছিলাম না বা ছোট ছিলাম, ওই সময়টা এন্টারটেনমেন্ট বলতে শুধু বই থাকতো। মাকে মাসিকে ঠাম্মাকে দেখেছি ঘুরে ফিরে এসে বইটাই নিয়ে নাড়াচাড়া করতে বা সমস্ত কাজের শেষে বইটা নিয়ে বসতে। এখন বর্তমানে বাড়িতে যদি অন্য এন্টারটেনমেন্ট থাকে, যেমন টিভি বা ওয়েব সিরিজ বা পরবর্তীতে এআই বা সামাজিক মাধ্যম, তাহলে মানুষের সময়টা ভাগ হবে। তারা কিন্তু বই বিমুখ না, না, আমরা বইয়ের থেকে তাকে মুখী করতে পারছি না, কারণ এন্টারটেনমেন্টের সংখ্যা প্রচুর এখন তার কাছে, অপশন আছে তার কাছে। অপশন আছে, হ্যাঁ। যদি আমার বইটা বা আমাদের বইটা বা যে বইটা হাতে তুলে দিচ্ছে সেটা যদি ঠিকঠাক মতো তাকে ছুঁয়ে যেতে না পারে, ঠিকঠাক মতো সে পড়তে না ইচ্ছা করে, তার ব্যর্থতা কিন্তু সবার, আমাদের একার না ব্যর্থতা, সবার ব্যর্থতা। ঠিক। তাই বই বিমুখ এখন বলে কিছু নেই, বই এন্টারটেনমেন্টের মাধ্যমে শুধু ভাগ হয়ে গেছে। বই থেকেও পালিয়ে যাচ্ছে না। বই থেকে পালিয়ে যদি কার যদি কোনো এন্টারটেনমেন্ট মিডিয়াম না থাকে, লোকে আবার বাধ্য হয়ে বইয়ের কাছে ফিরে আসবে। আচ্ছা, এখনও যারা বই রয়ে গেছে, এখনও যারা লেখালেখি করছে বা যারা বই কিনে বই পড়ছে, তাদের অন্য এন্টারটেনমেন্ট মাধ্যমগুলো হয়তো পছন্দ না। আচ্ছা দাদা, যখন কোনো মনে করো গল্প নিয়ে বা উপন্যাস নিয়ে সিরিজ হচ্ছে বা সিনেমা বের হচ্ছে, তখন কিন্তু অনেকে দেখতে যাচ্ছে। আবার সেম গল্পটা তুমি যদি বইটা বা উপন্যাসটা হাতে দিয়ে দাও, তারা কিন্তু অত ইন্টারেস্ট নিয়ে পড়বে না। মানে এখন যারা নতুন পাঠক বা যারা নতুন পড়ছে, তারা কি ইমাজিনেশন পাওয়ারটা সেই হারিয়ে গেছে? মানে আমরা কি সিনারিওগুলো কি কল্পনা করতে পারছি না? না, ইমেজের হারিয়ে যাওয়ার কথা এখানে হচ্ছে না। আচ্ছা, সে অনেকে আছে মানে শুধুমাত্র সিনেমাটা দেখেছে, বইটা পড়েনি। হ্যাঁ, এরকম প্রচুর আছে। তখন জিজ্ঞেস করা হচ্ছে যে বইটা পড়া হয়েছে কিনা, বলে না আমি সিনেমাটা দেখেছি। হ্যাঁ, তাকে দোষ দেওয়া যায় না। আচ্ছা, তার কাছে এন্টারটেনমেন্ট, তার কাছে জীবনের মানে ওই সময়টা লক্ষ্য ছিল আমি সিনেমাটা দেখবো, যদি সিনেমাটার কথা শুনেছে, সিনেমাটা ভালো হয়েছে তার মতে আর কি। বইটা হয়তো সে পড়তে শুরু করেছে, বইটা তাকে টানতে পারেনি, বা বই পড়ার মতো বোরিং ব্যাপারটার মধ্যে সে ঢুকতে চাচ্ছে না, তার কাছে হয়তো বোরিং ব্যাপারটা আর কি। আচ্ছা, তেমন দর্শক যেমন তেমন লোক প্রতি সমাজেই প্রতি মানে সময়ের প্রেক্ষিতে থাকবেই, তাদের দোষ দেওয়া যায় না। কিন্তু যারা বইটা পড়ে সিনেমাটা দেখতে যাচ্ছে বা যে শুধু বইটা পড়ছে, তেমন লোকও থাকবে, ঠিক। তেমন লোকও থাকবে, হয়তো সংখ্যায় কম থাকবে কম থাকবে থাকবে, থাকবে। তার মানে এটা না ইমাজিনেশন কমে গেল। সেই লোকটা বইটা পড়ে যেভাবে সে ভেবেছে ঘটনাটাকে বা উপন্যাসটাকে, সিনেমা দেখে সে হতাশ হলো। হুম, অনেক সময় আমাদের সবারই হয়, আমরা একটা বইটা পড়েছি, গিয়ে হ্যাঁ। সিনেমাতে গেলাম, হতাশ হলাম। হতাশ হলো। আমি যেমন করে নায়ককে ভেবেছিলাম, যেমন ক্যারেক্টার ভেবেছিলাম, ঘটনাটা ভেবেছিলাম, যে ব্যাকড্রপে ঢেকেছিলাম ঘটনাটাকে, সেরকম তেমন হয়তো সিনেমা পেলাম না আর হচ্ছে কি। না। আচ্ছা, সেটা আমার ক্ষেত্রে হলো, আর যে শুধু সিনেমা দেখলো বই পড়ে হতাশ হলো, সে তার ক্ষেত্রে হলো আর কি। তার ক্ষেত্রে হলো। তার ইমাজিনেশন আমার ইমাজিনেশন সম্পূর্ণ আলাদা। ঠিক। আচ্ছা, দাদা যেগুলো বললো সেগুলো তো অবশ্যই তার সাথে আমি একদম সহমত। এবং তার সাথে এই যে সিনেমা, এটাও তো একটা বড় একটা ইমাজিনেশনের জায়গা থেকেই সিনেমাটা হয়, এবং এটাও একটা বড় একটা ক্রিয়েশন। আর অবশ্যই এটা যার যার ব্যক্তিগত চয়েস, কেউ বই পড়তে খুব বেশি ভালোবাসে, কেউ সিনেমা দেখতে বেশি ভালোবাসে। এবং এরকম আমরা দেখেছি যে সিনেমার জগতে যে ঋত্বিক ঘটকের সিনেমাগুলো যেগুলো আমরা যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, ইভেন প্রফেসররাও তাদেরকে সাজেস্ট করে যে তুমি ওই সিনেমাটা দেখে নিও। মানে উনি একদম মানে সেখানে কোনো রকম আমাকে আলাদা করে হয়তো পড়তেই হচ্ছে না, আমি সিনেমাটা দেখিয়ে দিলাম। এবং সিনেমা দেখলে কি আমরা ভিজুয়ালাইজ করলে আমরা আরও বিশেষভাবে রিলেট করতে পারি জিনিসগুলোর সাথে। আবার এই কিছু ব্যতিক্রম দৃষ্টান্তও আছে। অনেকেই বলেন যে দেবদাস যে হিন্দি হুম, মুভিটা, হুম। সেটার সাথে উপন্যাসের কিন্তু মিল অনেক নেই। জায়গাতেই মিল নেই। হ্যাঁ। তো কিন্তু তাই বলে চলচ্চিত্রটা কি হিট করেনি? না, করেছে। অবশ্যই করেছে। হ্যাঁ, কিন্তু ইমাজিনেশন পাওয়ার আমার মনে হচ্ছে না এই ক্ষেত্রে যে কোনো রকম ভাবে বাধা বাধা দিচ্ছে এরকম দিচ্ছে ব্যাপার। না। আমার এটা যার যার ব্যক্তিগত চয়েস। মানে আচ্ছা। সিনেমার সাথে সাহিত্যের দৌলত নেই, না, সিনেমাকে কম্পিটিশন ভাবলে হবে না। না, সাহিত্য নিয়ে প্রচুর ভালো সিনেমা হয়েছে, হ্যাঁ, কিন্তু এখানে দৌলতটা কি ভিজুয়ালাইজেশন অ্যান্ড ইমাজিনেশন। ইমাজিনেশন, হ্যাঁ। ঠিক। এবং আমি যার যদি জন্য- ইমাজিন করি তো ভিজুয়ালাইজ করবো আমি আমার মতো করে, হ্যাঁ। সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। এটা কি বলতে হবে যে, মানে সিনেমাটা যখন দেখছি তখন পরিচালকের চিন্তা ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, তাই হ্যাঁ। নিজস্ব
সঙ্গে মিল- থাকছে। মিলছে না। সিনেমায় মিলছে না। মানে যেটা আমি লিখছি সেটাকে কিন্তু সিনেমায় ফুটিয়ে তোলা তাতে লোকজনের কাছে আরো বেশি পরিষ্কার হচ্ছে। যেমন হ্যাঁ। আমরা পথের পাঁচালী যদি বলতে হ্যাঁ। পারি, সত্যজিৎ রায়ের একটা অন্যতম ক্রিয়েশন, ক্রিয়েশন। ঠিক আছে? তো সেখানে সেটা কিন্তু আরো মানে পথের পাঁচালীকে কালজয়ী করে তুলতে সাহায্য করেছে। তো সিনেমা এবং লেখার একটা অন্যতম যোগসূত্র আছে। মানে গল্পের সাথে পড়ে আমি সিনেমাটা ভিজুয়ালাইজ করতে পারলাম না বা ইমাজিনেশন মিললো না, জন্য সিনেমাটার মানটা কিন্তু পড়ে গেল না। কমে গেল না। আমার মান কখনো সিনেমার মানকে নির্ধারণ করতে পারে পারে না, না। বা আমি যেভাবে ভাবছি সেটার মানটা কোনো কিছু নির্ধারণ করতে পারে না। তো ভিজুয়ালাইজেশন অ্যান্ড ইমাজিনেশন দুটো হচ্ছে পাশাপাশি চলছে, কোনো সময় সেটা হচ্ছে ক্রস অ্যালাইনমেন্টও হয়। ঠিক। আচ্ছা, তিস্তা সাহিত্য উৎসব নিয়ে কিছু খবর আমরা শুনতে পাচ্ছি, যদি একটু আলোকপাত করেন। আমাদের মূল উদ্দেশ্য, এটা যদি ব্যক্তিগত উদ্দেশ্য ব্যক্তিগত বলা না, মানে তিস্তাগড়ির দিক থেকে উদ্দেশ্য বলা হয়, তা তিস্তাগড়িকে টিকিয়ে রাখা, দীর্ঘমেয়াদী করা, এটা একটা ধাপ। আচ্ছা। দ্বিতীয় মেন লক্ষ্য আমাদের হচ্ছে উত্তরবঙ্গে সেই অর্থে বড় কোনো উৎসব নেই যেখানে সবাই একসাথে এসে মিলিত হতে পারে। ঠিক। কলকাতা বইমেলা যেমন কলকাতার প্রেক্ষিতে বা উত্তরবঙ্গের প্রেক্ষিতে বা দক্ষিণবঙ্গের প্রেক্ষিতে, উত্তরবঙ্গে তো অনেকে যায়, সবাই যেতে পারে না, সবাই মিলিত হয়। কিন্তু উত্তরবঙ্গে তেমন কিছু নেই আর কি। কিছুই নেই। আমরা চেষ্টা করছি, হয়তো বেশি আস্পর্ধা করে ফেললাম, কিন্তু চেষ্টা করছি 6টা জেলাকে একসাথে নিয়ে, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, শিলিগুড়ি কেন্দ্রিক আর কি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, একসাথে নিয়ে ব্যাপারটাকে একটা জায়গায় মিলিত হওয়ার। আচ্ছা। নট এস এ মেলা হিসেবে না, উৎসব হিসাবে, যেখানে সবাই যেখানে সবাই নিজে কবিতা পাঠ করবে, সবাইকে ডাকছি আমরা, নিজে গল্প নিয়ে আলোচনা করবে, বই প্রকাশ হবে, কালচারাল কিছু অ্যাক্টিভিটি হবে, 2 দিন ব্যাপী অনুষ্ঠানটা হবে প্রথম বছর। দ্বিতীয় বছর একটু বড় আমরা একটু অনুষ্ঠানটা করবো আর কি। এমন করে আমরা দীর্ঘমেয়াদী টিকিয়ে রাখার চেষ্টা করছি। এবং এটাতে এরকম না যে খালি এই দিকের লোক, দক্ষিণবঙ্গের থেকে কিন্তু সবাই প্রচুর লোক আসবেন, সবাই আসবেন না, যেহেতু আমাদের এটা প্রথম বছর, প্রথম প্রচেষ্টা, প্রথমে হয়তো ভুল ত্রুটি অনেক কিছুই অবকাশ থেকে থাকে, এবং এত বড় একটা উৎসব আমরা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছি এবং আয়োজনের তোড়জোড় এখনো চলছে আমাদের। এবং সেখানে এখনই সমস্ত কিছু ডিসক্লোজ করছি না, আমরা চাইছি যাতে কিছু চমক থাকুক, এবং অবশ্যই দাদা যেটা বললেন যে একটা একজোট হওয়ার এইদিকে যত, এবং তার সাথে যে সব থেকে বড় কথা সেটা হলো যারা তরুণ লেখক, তাদের একটা বড় প্ল্যাটফর্ম দেওয়ার জন্য মেনলি তিস্তাগুড়ির এই উৎসবটা। আর যারা অগ্রজরা আছেন তারা তো প্রচুর প্ল্যাটফর্ম পাচ্ছেন, ডাক পাচ্ছেন, কিন্তু যারা তরুণ, যারা নতুন লিখছেন, তাদেরকে তিস্তাগুড়ি জড়ো করছে আস্তে আস্তে, তাদের সঙ্গে আমরা কাজ করছি, তাদেরকে একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার চেষ্টা করছি, এবং তাদেরকে একটা বড় মাপের পরিচিতি দেওয়ার জন্য এই সাহিত্য জগতে আমাদের এই ক্ষুদ্র একটা প্রচেষ্টার মাধ্যমে একজোট হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ভাবনার আদান প্রদান, যেটা দূর থেকে হয় না, শুধুমাত্র ফোনে হলে ব্যক্তিগত স্তরে হয়। সবাই মিলে একসঙ্গে বসলে একটা আদান প্রদান হয়। সবার মত থাকবে, ওই 2 দিনটা আমরা সেই মতো করে প্ল্যান করছি। এবং কথা দেওয়া থাকলো তোমাকে, তুমি করেই বলছি, কথা দেওয়া থাকলো তোমাকে, যেটা যখন আমরা তিস্তা সাহিত্য উৎসবের কাছাকাছি পৌঁছে যাবো, তাহলে আমাদের বিভিন্ন যে ব্যাপারগুলো আলোচনা করবো বা আমরা হচ্ছে ঘোষণা করবো, সেগুলো এই চ্যানেলের মাধ্যমে আমরা চেষ্টা করবো ঘোষণা করতে। এবং এটা কিন্তু শুধু সাহিত্যের স্তরে নেই, সংস্কৃতি যদি আমরা বলতে চাই তাহলে সেটাও, এই যে আমাদের উত্তরবঙ্গের একটা রিচ কালচার, সেটাকেও আমরা সবার সামনে আনতে চাইছি। বেশ, খুব ভালো লাগলো। যারা নতুন লিখছেন তাদের জন্য যদি কোনো একটা উপদেশ দিয়ে। একটু আগে যেটা বললাম আমি, যদি তার মনে হয় তার লেখাটা সে মানে কাউকে দেখাতে আত্মবিশ্বাস পাচ্ছে না বা সে দেখাতে চায় কিন্তু লোক পাচ্ছে না দেখানোর মতো, পরামর্শ দেওয়ার মতো, তাহলে আমাদের যে কোনো সময় মেসেজ করতে পারে, যে কোনো সময় ফোন করতে পারে, যে কোনো সময় আমাদের মেল করতে পারে, এবং আমাদের কাছে পৌঁছতে পারে লেখাটা নিয়ে। সে আমরা হয়তো সবসময় সঠিকভাবে তাকে পরামর্শ দিতে পারবো না, আমাদের থেকে হয়তো আরও ভালো কেউ আছে ভালো পরামর্শ দেওয়ার মতো, কিন্তু আমরা পাশে থাকবো, এটুকু কথা দিতে পারি। এবং আরেকটা কথা অবশ্যই, যে একটু আগে যে ব্যাপারটা নিয়ে কথা হলো যে ফেলিয়ার, যে একটা থেকে রিজেকশন হলো, আমি কি তাহলে আর লিখবো না, এটা করলে হবে না। প্রত্যেকটা পত্রিকা বা প্রত্যেকটা প্রকাশনীর এক একটা নিজস্ব মানদণ্ড থাকে, সেই জায়গাগুলোকে আগে বুঝতে হবে, এবং অবশ্যই তার লেখার পাশাপাশি একটা নিবিড় অধ্যবসায় দরকার, এবং এই যে জায়গাটা, এটা ভীষণ ধৈর্যের জায়গা এবং একটা সাধনার জায়গা। তো সাধনায় এসে যদি আমি এত চঞ্চল হয়ে পড়ি, আমি প্রথমেই হার মেনে যাই, তাহলে হবে না। এবং চর্চায় থাকতে হবে, লিখে যেতে হবে, এবং অধ্যবসায় থাকতে হবে। বাইরে থেকে বের হব না, কারণ ট্রাফিক সিগন্যাল আমি লাল পেতে পারি কোনো একটা মোড়ে, বেরোনোতেই বন্ধ করা যাবে। হ্যাঁ, সেটা করা যাবে। সেই ইতিমধ্যে আপনাদের দুজনেরই কবিতার বই বেরিয়েছে, সেই বিষয়ে যদি কিছু বলেন।
আমরা কবিতা লিখতাম, হ্যাঁ, ফেলে রাখতাম। হয়তো প্রথম বই তো, এখন বইটা দেখলে মনে হয় যে এই কবিতাটা অন্যভাবে লিখলে ভালো হতো। হুম। এখন বইটা দেখলে মনে হয় যে বইটা আরেকটু পরে করলে বা একটু ভালো মতো করলেও ভালো হতো। সেটা থাকবেই। হুম। যদি এই অতৃপ্তিটা না থাকে বা যেটা মানে যেটা স্যাটিসফ্যাকশন আসলো না, এবার ওটাই না থাকে, তাহলে কবিতা বই করে লাভ হতো না কোনো আর কি। কবিতা বই করার অর্থ হচ্ছে আমরা কবিতা লিখি, একটা উৎসব থাকলো আমাদের কাছে, বা একটা নাম থাকলো, বা একটা আমাদের একটু লিপ করা ব্যাপারটা থাকলো, কিন্তু পরবর্তী বইটা হয়তো এর থেকেও ভালো হবে, আচ্ছা, আমরা অপেক্ষায়। এটুকু আমরা জানি। আমারও সেই একই কথা, কিন্তু হ্যাঁ, এই জিনিসটা ভীষণভাবে মনে হয়, এবং এটা আমি অনেক সিনিয়রদের সাথে আলোচনা করেছি, এবং দাদাও আমার থেকে সিনিয়র, উনিও বললেন যে একটা অতৃপ্তি, যে কেন করলাম, মানে পরে করলেও ভালো হতো, আরেকটু ভালো করে করতে পারতো। কিন্তু যেটা মনে হয় লেখার ক্ষেত্রে, যে নিজেই আমি নিজের প্রতিদ্বন্দ্বী, ঠিক। যে আমি এখন যে কাজটা করলাম, আমি যাতে আমার পরবর্তী আরো কাজটা যাতে বেটার আরো বেটার করতে পারি। তো সেই দিক থেকে আমার মনে হয় যে আমার এই কবিতার বইটি পড়া সার্থক হয়েছে, এবং বইটি অনেক ভালোবাসা পেয়েছে, এখনো পাচ্ছে। অনেকেই অগ্রজদের থেকে অনেক কিছু শিখেছি, এখনো শিখছি, পরিচিতি এবং এসেছে। হ্যাঁ, একটা ছোট মোটো রচির পরিচিতি তো এসেছি, এবং হ্যাঁ, তো সেই নিয়ে ঠিকঠাক অভিজ্ঞতা আর কি। এতক্ষণ শুনছিলেন আমাদের কুহতানের প্রথম পডকাস্ট। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন তিস্তাগুড়ি পত্রিকার যুগ্ম সম্পাদকেরা। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। যারা লিখতে চান কিন্তু কোনো একটা ভয়ের কারণে লেখা দিতে পারছেন না, তাদের জন্য তিস্তাগুড়ি সবসময় খোলা আছে। দাদা দিদিরাও সবসময় আছে আপনাদের সাহায্য করার জন্য। আমরা নিচে মেইল দিয়ে দেবো, এছাড়াও ফেসবুক আইডি দিয়ে রাখবো, আপনারা ফলো করে তিস্তাগুড়ির সঙ্গে থাকতে পারেন। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বই পড়ুন, আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।